ফিজিওথেরাপি ছাড়া কি অন্য কোনো থেরাপি কার্যকর হতে পারে, যেমন আকুপাংচার বা হিজামা? আসলে এটা প্রত্যেকটা বিষয়ই আসলে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যে যে বিষয়ে পড়াশোনা করেছে সেই ওই সম্পর্কে বেশি ভালো জানবে। যেমন আমি যদি ইংলিশে অনার্স মাস্টার্স করি, আমি ইংলিশ সম্পর্কে জানবো। একজন যদি ফিজিক্সে পড়ে তাহলে সে ওই সম্পর্কে বেশি ভালো জানবে। কোনো ট্রিটমেন্ট পদ্ধতি আসলে অকার্যকর না, এটা আমরা কখনোই বলতে পারি না। তবে আমরা যেহেতু ফিজিওথেরাপি বিষয় নিয়ে পড়াশোনা করেছি, এই সম্পর্কে আমরা জানি এবং এই ট্রিটমেন্টটা আমরা গত 20 বছর যাবত আমরা করছি পেশেন্টকে। সেটা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমাদের এই ফিজিওথেরাপির মাধ্যমে এটা দ্রুত রিকভার করা সম্ভব। এখন আকুপাংচার বা হিজামা ওরা কোন পদ্ধতিতে ট্রিটমেন্টটা করে এবং তাদের প্রগনোসিস বা আউটকামটা কিভাবে আসে এটা আসলে আমাদের জানা নেই। তবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, গবেষণায় দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি এবং পাশাপাশি যদি ওষুধ এবং এক্সারসাইজ কয়েকটা জিনিস একসাথে করা যায়, তো রোগীরা খুব দ্রুতই তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আরেকজন একটি প্রশ্ন ছিল, আব্দুল হালিম জিজ্ঞাসা করেছেন, আমার বাবার পিঠে এবং কোমরে ব্যথা কয়েক বছর হলো, অনেক ডাক্তারও দেখিয়েছে কিন্তু কাজ হচ্ছে না, তাকে কি পরামর্শ দিবেন? ধন্যবাদ দর্শক আপনাকে। যে আসলে পিঠ এবং কাঁধ এই অঞ্চলে ব্যথাটা বেশ কিছু কারণে হয়। আমরা দেখি যে অনেক সময় ঘাড়ে বা সার্ভাইকাল রিজনে কিছু প্রবলেম থেকে পেইনটা রেডিয়েট করে আমাদের পিঠের দিকে যায়, আবার রেডিয়েট করে আমাদের কাঁধের দিকে আসে। তো এই পেইনগুলা অ্যাকচুয়ালি রেডিয়েটিং পেইন বলি আমরা। তো সেক্ষেত্রে তার কারণটাকে নির্ণয় করে সেটা যদি সঠিক সমাধান করতে হয়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিলে সমাধান হয়ে যাবে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই যে এটাকে আমরা ইগনোর করি। অনেক সময় পাশের ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খেলাম, বাসায় নিজে গরম শেক দিলাম, একটা সময় যে দেখা যাচ্ছে খুব সিভিয়ার হয়ে যায়, তখন আমরা চিকিৎসকের কাছে যাই। তখন কিন্তু রোগ থেকে মুক্তি পেতেও অনেক কষ্টকর অবস্থায় যেতে হয়। তো বলবো দর্শক, আপনি দেরি না করে আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন আপনার বাবাকে নিয়ে। আশা করি তিনি অ্যাসেসমেন্ট করে একটা সঠিক চিকিৎসা দিবেন। আরেকটা প্রশ্ন ছিল মোহাম্মদ দুলাল সরকারের, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোকের ঝুঁকি কতটা বেড়ে যায়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এবং প্রাসঙ্গিক। আমরা দেখি যে আসলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সাথে স্ট্রোকের একটা বিরাট সম্পর্ক রয়েছে। এখন যদি কেউ ডায়াবেটিস আক্রান্ত থাকে এবং সেটা নিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে তার ঝুঁকিটা অনেক কম। কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দুইটাই স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বা বহু অংশে বাড়িয়ে দিতে পারে। কারণ এখানে দুইটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো ডায়াবেটিস আমাদের আমরা বলি মাদার অফ অল ডিজিজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অন্যান্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার মধ্যে ব্রেন থেকে শুরু করে সব কিছুই। এবং উচ্চ রক্তচাপের সাথে স্ট্রোকের একটা বিরাট সম্পর্ক। যদি উচ্চ রক্তচাপ হঠাৎ করে অনেক তীব্র হয়ে যায়, বেড়ে যায়, সেক্ষেত্রে স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। এই জন্য যদি কেউ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, আমরা বলবো নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে মেডিকেশানগুলো, যে ওষুধগুলো উচ্চ রক্তচাপে, সেটা কন্টিনিউ করবে। এবং কয়েকটা জিনিস আরও রিস্ক ফ্যাক্টর আছে এর সাথে আমি একটু যোগ করে বলি। যেমন এই দুইটার বাইরে যদি কারো উচ্চ কোলেস্টেরল থাকে, যেটাকে আমরা লিপিডিমিয়া বলি, হাইপার লিপিডিমিয়া। কোলেস্টেরলটা কী করে, আমাদের রক্তনালীগুলোর মধ্যে যে জমা হয়ে যায়, যে রক্তচাপটা বাড়িয়ে দেয় এবং তখন এই প্রেশার বেড়ে যায়, পাশাপাশি স্ট্রোকের ঝুঁকিটাও বেড়ে যায়। এছাড়া যদি কারো ওবেসিটি থাকে বা অধিক ওজন থাকে, সেটা তার একটু স্ট্রোকের দিকে ধাবিত করতে পারে। কেউ যদি ধূমপান করে বা অ্যালকোহল নেয়, তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, তার বাবা মা বা আত্মীয় স্বজনের এই সমস্যাটা হয়েছে, তার এই ঝুঁকি বেড়ে যেতে পারে। আমরা যদি কায়িক পরিশ্রম কম করি, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি, তাদের এই ঝুঁকিটা বেড়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শক অনেক উপকৃত হবে আপনার এই পরামর্শ দ্বারা। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আপনাদের করা প্রশ্নের উত্তর, স্যার পরামর্শ দিচ্ছিল। আশা করি আপনাদের খুবই উপকার হবে। আমরা আবারও আমাদের প্রশ্নে ফিরে যাব।